সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সাল বা এসএসসি নবম দশম শ্রেণী আজকে আমরা বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় অনুশীলনী 1 এর আজকে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা দেয়া আছে, দেখো, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা মূলদ, প্রতিটি সংখ্যা অমূলদ সংখ্যা। তার মানে এখানে যে √5 ক নাম্বার আছে, দেখো √5, খ নাম্বার আছে √7, গ নাম্বার আছে √10। তো তিনটা আছে প্রতিটি সংখ্যা অমূলদ। এখানে তিনটা যে সংখ্যা আছে, তো অমূলদ সংখ্যা সেটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করি। তো প্রথমে দেখো, গণিত আমরা প্রথম অধ্যায় অনুশীলনী 1 এ 9 নম্বর প্রশ্ন সমাধান করছি, 9 এর ক নাম্বার। তো 9 এর ক নাম্বার প্রশ্নটা দেখেছো সকলে। তো ফার্স্ট আমি দেখো ক দিয়ে সমাধান দিয়ে শুরু করে আমরা লিখবো আমরা জানি। তো এখানে আমরা জানি কমা 5 পূর্ণবর্গ সংখ্যা নয়। আসলে এখানে যে 5 আছে, এই 5টা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা বলতে যাতে আমি একটু বুঝাই, 4 হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এটাকে 2 স্কয়ার করতে পারি, মানে বর্গ করতে পারি, অথবা 4 কে যদি আমরা রুট করি তাও কত চলে আসে 2। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আর 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব √5 পূর্ণবর্গ মানে পূর্ণ সংখ্যা নয়। তাহলে √5 হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যেটা প্লাস থাকবে, মাইনাস থাকবে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ থাকলে সেটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে আর এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ হতে হলে তোমাদের মনে করো 4 আছে, 4 কে আমরা রুট করলাম, কত হইলো 2 চলে আসলো, সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আবার 2 কে যদি স্কয়ার করি তাও চলে আসে আমাদের কত 4। তো এখন অতএব √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। √5 মূলদ অথবা অমূলদ সেটা তোমাদের প্রমাণ করতে হবে, মূলদ না অমূলদ। মনে করো তুমি মূলদ অথবা অমূলদ, সেটা প্রমাণ করো। যদি √5 মূলদ সংখ্যা হয় তবে ধরি, তোমাদের মূলদ আর অমূলদের ভিতরে একটু পার্থক্য বলে দিই। মূলদ অমূলদ সংখ্যা যেটাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, p/q দ্বারা কখনো প্রকাশ করা যাবে না, যে কোনো অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কখনো হচ্ছে কি হবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর মূলদ সংখ্যাগুলো কেমন হবে? এইরকম ভাবে পূর্ণবর্গ হয়ে যাবে। মনে করো 25 আছে, 25 কে আমরা যদি √ওভার করি কত আসে 5। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হবে p/q, মানে ভগ্নাংশ আকারেও সেটা প্রকাশ করা যাবে মূলদ সংখ্যা। আর সেটা হচ্ছে কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? আর একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করা গেলে 3টা বিষয় মৌলিক, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো অমূলদ হবে। তাহলে p/q যদি প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ হয়। আর পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা গেল সেটা হচ্ছে মূলদ হয়। আর বাকি যে সংখ্যা আছে এটা পূর্ণবর্গ সংখ্যা না, √5, কারণ p/q দ্বারা প্রকাশ করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো, যেখানে p ও q পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q গ্রেটার দ্যান 1, একের চেয়ে q এর মান বেশি, একের চেয়ে q এর মান কি বেশি। এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা চিহ্নের একটা ওয়ে, যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন একের কত হয়, একের পূর্ণবর্গ কত হয় 1। তো 4 কে আমরা কি করতে পারি? দেখো 4, 9, 16, 25, 36, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, কারণ এদের বর্গমূল কত হয়? 1 এর বর্গমূল 1ই হয়। দেখো 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল 2 হয়, 9 এর বর্গমূল 3 হয়। কারণ আছে 3 এর মাথায় যদি আমরা স্কয়ার দিই তাহলে কত আসে? 9 আসে। তাহলে বর্গমূল যদি পূর্ণ বর্গমূল হয় সেগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা পূর্ণ বর্গমূল সংখ্যা। ক্লিয়ার? পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ বর্গমূল সংখ্যা। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এখানে ধরে নিয়েছিলাম কত, √5 = p/q। এই যে, বা এটাকে আমরা বর্গ করে পাই। বর্গ করে বলতে উভয় পক্ষকে আমরা কি করেছি? বর্গ। তো বর্গ করার পরে তো 5 এর মাথায় এখানে রুট ছিল, সেটা উঠলে কি হবে? উভয় পক্ষ বর্গ করা মানে এই লাইনটা বাড়বে। আগে একটু বোঝাই, এর মাথায় স্কয়ার দিলাম, আবার p/q ছিল, আমরা এটার মাথায় স্কয়ার দিলাম। তাহলে কথা হলো স্কয়ার আর রুট উঠে গেলে কথা হয় 5। তার মানে স্কয়ার বলতে ভিতরে যা আছে 2 করে গুণ, p এর মাথায় স্কয়ার, q এর মাথায় স্কয়ার। এখানে দেখো উভয় পক্ষকে q দ্বারা গুণ করে, এখানে আমরা উভয় পক্ষকে q দ্বারা গুণ না করে আরেকটা ক্যালকুলেশন করতে পারি। এখানে যে q স্কয়ার ছিল
এখানে কিউ বলতে কিউ স্কয়ার বলতে কয়টা কিউ? দুইটা কিউ গুণ করে কিন্তু কিউ স্কয়ার হয়। তো এখানে আমরা ভাগ ছিল কিউ স্কয়ার, তো এখানে যদি একটা কিউ এই সাইডে দিয়ে দিই তাহলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর পি স্কয়ার বাই কিউ স্পষ্টত 5 কিউ পূর্ণ সংখ্যা, তাহলে 5 কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নাই। কারণ পূর্ণ সংখ্যা কেন হবে না? কারণ অমূলদ সংখ্যা কখনো ভগ্নাংশ করে প্রকাশ করা যায় না, আর এটা পূর্ণ সংখ্যা হবে না কারণ এটার মধ্যে স্কয়ার আছে, এটার মধ্যে স্কয়ার নেই। যদি থাকতো সেটা পূর্ণ সংখ্যা না, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক, কিউ গ্রেটার দ্যান 1। এই যে এটা সহমৌলিক বলতে কি বোঝায়? সংখ্যা, সহমৌলিক সংখ্যা হলো এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের মধ্যে এক ব্যতীত মানে এক বাদে কোনো সাধারণ উৎপাদক নেই। এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, যেমন 5 এবং 7, এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তো উৎপাদক বলতে কি? যেটাকে আমরা বলি ভাঙা, যে কথা হয় 5 একে 5, যেভাবে ভাঙছে এটা সাধারণ উৎপাদক কত হচ্ছে? এক ছাড়া হচ্ছে না। দুটি মৌলিক সংখ্যা সর্বদা সহমৌলিক হবে। দুটি মৌলিক সংখ্যা হলে সেটা সর্বদা সহমৌলিক হবে। দুটি মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? আগে চিনতে হবে। মৌলিক এক বাদে যে সংখ্যাকে একবার ভাগ করা বা ভাঙা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এছাড়া একটি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সহমৌলিক হতে পারে, যেমন 5 এবং 6। 5 আর 6 মৌলিক, আর একটা যৌগিক আছে, যেমন হচ্ছে 6কে আমরা যখন ক্যালকুলেশন করি 6 একে 6, আবার 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6। এইগুলো হলে সেটা কি হচ্ছে? মৌলিক সংখ্যা। আর দুটি যৌগিক সংখ্যা সহমৌলিক হতে পারে, যেমন 8 আর 9 দুটি মৌলিক সংখ্যা, 8 এবং 9 এটা হচ্ছে যৌগিক সংখ্যা। দুটি জোড়া সংখ্যা হলে তাদের মধ্যে সাধারণ উৎপাদক কত পাচ্ছি? 2। কেন 2 পাচ্ছি? এই যে 4 দুগুণে কত হয়? 8, আর 3 তিরিকে 9, তাহলে থাকবে ফলে সহমৌলিক, মানে উৎপাদক 2 থাকবে, ফলে সহমৌলিক হবে না। কারণ এটা যদি আমরা করি তাহলে কত হয়? 3 তিরিকে কত আসে? 9। তাহলে দেখো এখানে উৎপাদক থাকছে 2, এটা থাকছে 3, তাহলে সহমৌলিক হবে না। তাহলে এখানে দেখো অতএব 5 কিউ এবং পি স্কয়ার বা কিউ সমান হতে পারে না, এটা কখনো সমান হতে পারে না। তাহলে 5 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ সমান নয়। নট ইকুয়াল এটাকে বলে নট ইকুয়াল, সমান দিয়ে যখন উপরে কেটে দিয়ে নট ইকুয়াল মানে সমান নয়। অতএব √5 এর মান পি বাই কিউ এর আকারে কোনো সংখ্যা হতে পারে না। পি বাই কিউ কখনো আকারে হতে পারে না। √5 নট ইকুয়াল পি বাই কিউ, অতএব √5 অমূলদ সংখ্যা। তো অমূল্য সংখ্যা চিনে আর একটা ওয়ে তোমাদেরকে একটু বলে দিই, খুব ভালো করে মন দিয়ে শুনে নাও। যদি কখনো সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটা মৌলিক মানে মূলদ সংখ্যা হবে না, অমূলদ হবে। পূর্ণবর্গ হচ্ছে না, এটাকে আবার ভগ্নাংশ মানে লবার হওয়ার আকারে প্রকাশ করা যাচ্ছে না, অখণ্ডন সংখ্যা একটা, এই কারণে এটাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে √5 হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করব। ফার্স্ট টাইমে দেখো কোশ্চেনটা দেখে নিই আমরা। বলেছে খ নাম্বার √7 অথবা √7, √7কে তোমাদের অমূলদ সংখ্যা সেটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করি। সেম ক আর খ দুইটা সেম হবে। আমরা জানি 7 পূর্ণবর্গ সংখ্যা না, আসলে পূর্ণবর্গ সংখ্যা না, অতএব √7 বা √7 পূর্ণ সংখ্যা না, আসলে পূর্ণ সংখ্যা নাই। অতএব √7 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, মূলদ অথবা অমূলদ ধরে নাও। যদি √7 মূলদ সংখ্যা হয় তবে ধরি √7 ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দ্যান 1, একের চেয়ে কিউ এর মানটা বড়। এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা কি হয়? যে সকল সংখ্যা বর্গমূল পূর্ণ সংখ্যা তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা বলতে এই যে আমরা হচ্ছে 7-এর মাথায় স্কয়ার দিলে কত হয়? 7 7 49, 6-এর মাথায় স্কয়ার দিলে কত হয়? 6 6 36, 5-এর মাথায় স্কয়ার দিলে 5 5 25। এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, কারণ এদের বর্গমূল আছে। যেগুলো বর্গমূল থাকবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা হয়। বা সেম ভাবে আমরা করছি, এখানে যদি আমরা উভয় পক্ষকে কি করি? বর্গ মানে রুট করি বা বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি। এমন হয়েছে কেন? এই যে এখানে আমাদের রুট কত ছিল? 7, পি বাই কত? কিউ ধরে নেওয়া হয়েছে পি বাই কিউ। তো এটাকে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে মানে দুই পক্ষকে যদি বর্গ করি, স্কয়ার রুট গেলে কত হয়? 7 পি বাই কিউ রয়েছে
ভিতরে যাই থাক সেটা ডাবল গুণ হয়, স্কয়ার মানে 2, এই 2 দিয়ে যে পি কে গুণ করে পি স্কয়ার, কিউ কে গুণ করলে কিউ স্কয়ার। অনেকে বলে ভাই পি কিভাবে স্কয়ার হয়, আমি একটু বলি। পি কবার গুণ হবে? দুবার, কারণ স্কয়ার মানে 2 আর একটা পি আর একটা পি দুইটা গুণ করা। তো অনেকে বলে কিভাবে গুণ হয়, আমরা জানি পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার হচ্ছে 1, এটা পাওয়ার 1, তাহলে উভয় দেখো এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1, গুণের ক্ষেত্রে পারে পারে কি হয় বলো দিন? যোগ। গুণ আমরা গুণ করছি, আর এই গুণের ক্ষেত্রে পারে পারে সবসময় কি হয়? যোগ হয়। আর এখানে বেজ, দুইটার বেজ যদি একই নিয়ম হয়, এটা সূচক বা লগারিদমের অঙ্ক যারা করেছে বুঝতে পারবা। পি আর কিউ এটা বেজ, এটাও বেজ। বেজ মানে ভিত্তি। পি আর পি যদি আমরা একই পাই তাহলে যে কোনো একটা পি নিতে হয়, যে কোনো একটা। বেজ যদি একই রকম হয়, যে কোনো একটা বেজ নিতে হয়। এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1। তো গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। যোগ তুমি এক আর কথায় 2, 2 বলতে স্কয়ারকে বোঝানো, এইভাবে আসে পি বাই কিউ। ক্লিয়ার? এখানে দেখো আরেকটা বিষয় বলা হয়েছে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। আমরা যদি গুণ না করে আরেকটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে এখানে কিউ স্কয়ার বলতে কয়টা কিউ? দুইটা কিউ আছে। এখানে যদি আমরা একটা ওই সাইডে দিই তাহলে এখানে ছিল ভাগ হিসাবে, ওই সাইডে গেলে কি হয়ে যায়? গুণ। এই যে এখানে গুণ হয়ে গেছে কিউ। তাহলে 7 কিউ সমান পি স্কয়ার বাই কিউ, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে অথবা আমরা ক্যালকুলেশন করে করতে পারি। স্পষ্টত 7 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা পি আর কিউ কি সংখ্যা? স্বাভাবিক। এরা পরস্পর সহমৌলিক, এরা পরস্পর সহমৌলিক। আর যখনই সহমৌলিক হয়ে যাবে তখন হচ্ছে অমূলদ সংখ্যা। কিউ গ্রেটার দ্যান 1, একের চেয়ে কিউ এর মানটা কি? বড়। এই যে এটা যারা সহমৌলিক বোঝো না, সংখ্যা হলো এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের মধ্যে এক ব্যতীত মানে এক বাদে কোনো সাধারণ উৎপাদক নেই। যেমন 5 আর 7 এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, কারণ 5 কে ভাঙা যায় 5 একে 5, 7 কে ভাঙা যায় 7 একে 7। দুটি মৌলিক সংখ্যা সর্বদা সমমৌলিক হবে। এছাড়া একটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সমমৌলিক হতে পারে। 5 আর 6 দুটি যৌগিক সংখ্যাও সমমৌলিক হতে পারে। 8 আর 9 দুটি জোড় সংখ্যা হলে তাদের সাধারণ উৎপাদক 2 থাকবে, ফলে সমমৌলিক হবে না। কারণ 2 রয়েছে, দুইটা 2 রকম, এই জন্য 2 থাকবে, এই জন্য সমমৌলিক হবে না। এখানে অতএব 7 কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, এটা তো সমান না। অর্থাৎ 7 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। তো এটা লিখতে পারি, না লিখে আমরা ডিরেক্টলি এটাও দিতে পারি। অতএব √7 এর মান পি বাই কিউ এর আকারে কোনো সংখ্যাই হতে পারে না, এইভাবে কোনো সংখ্যা হতে পারে না বা ধরা যায় না। √7 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে অতএব √7 অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ এর পার্থক্যটা বুঝতে পেরেছ? গ নাম্বারটা দেখো, √10, এই √10 কে কি বলা হয়? অমূলদ সংখ্যা। সেটা তোমাদের সেম ভাবে আমরা প্রমাণ করব। আমরা ক আর খ যেভাবে করেছি, গ এবং খ দুটাই সেম হবে। দেখো গ নাম্বার, তো ফার্স্টে দেওয়া আছে বলে আমরা সমাধান দিতে পারি, দিয়ে অঙ্কটা তুলে নিতে পারি। তো এখানে আমরা জানি 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব √10 পূর্ণ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় মানে কি? যদি 4 হইতো তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা। কেন? কারণ 2 কে আমরা বর্গ করতে পারছিলাম, তো 4 এর বর্গমূল আছে 2 স্কয়ার, এই জন্য পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটাকে করা যায় না। অতএব √10 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ না হলে পূর্ণ সংখ্যা হয় না। অতএব √10 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি √10 মূলদ সংখ্যা হয় তবে ধরি √10 ইকুয়াল পি বাই কিউ। এখানে ধরে নিচ্ছি আমরা পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সমমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দ্যান 1, একের চেয়ে কিউ এর মানটা বড়। সমমৌলিক সংখ্যা পরস্পর, তো পরস্পর সমমৌলিক সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা বিষয়ে যেটা জানলাম, এই যে এটা যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। আর পূর্ণবর্গ তাদেরকে বলা হয় যেগুলোকে আমরা রুট করতে পারি অথবা বর্গ করতে পারি। তো 49 বর্গ হয় কত? 7 এর মাথায় স্কয়ার দেওয়া মানে স্কয়ার মানে বর্গ, তো 7 এর মাথায় স্কয়ার দিলে কত ছিল? এর সমান 49। আর 49 কে বর্গমূল করা যায় 7 এর মাথায় স্কয়ার দিলে, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে যখন ধরা আছে এটাকে উভয় পক্ষকে বর্গ করে পেয়েছে, উভয় পক্ষকে বর্গ করার নিয়ম সবগুলো সেম। তাহলে 10 এর মাথায় মানে √10 এর মাথায় স্কয়ার, পি বাই কিউ এর মাথায় যদি আমরা স্কয়ার দিই তাহলে কি হয়ে যায় একটু দেখো। তাহলে স্কয়ার √2 গেলে কি থাকে? এখানে আমাদের দেখো 10, তো পি স্কয়ার পি বাই কিউ,
পি ভিতরে দুইটা আছে, কিউ দুইটা আছে, কারণ স্কয়ার মানে 2, গুণ করলে হয় পি স্কয়ার বাই কিউ স্কয়ার। বা 10, এখানে উভয় পক্ষ কিউ দ্বারা গুণ করে লিখতে পারি, কারণ উভয় পক্ষ যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কি হয়, এই কিউ আর কিউ কেটে যায়, এখানে কিউ গুণ হয়। বাট আমরা আর একটা কাজ করতে পারি, এখানে কিউ স্কয়ার ছিল, তো কিউ এখানে ভাগ ছিল, সমান ওই সাইডে একটা কিউ দিলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এভাবে করতে পারি। স্পষ্টত 10 কিউ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 10 কিউ পূর্ণ হলো, কিন্তু পি স্কয়ার বা কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যাগুলো কখনো পূর্ণ সংখ্যা হয় না, স্বাভাবিক সংখ্যাগুলো কখনো পূর্ণ সংখ্যা হয় না, এরা পরস্পর সমমৌলিক। পরস্পর সমমৌলিক আছে, একের চেয়ে কিউ এর মানটা বড়। অতএব তাহলে আমাদের অবশ্যই এটা জানতে হবে সমমৌলিক কোনটা। সংখ্যা হলো এমন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, কোনো সাধারণ উৎপাদক নেই। যেমন হচ্ছে মন করো 7কে আমরা ভাঙে কত, 7 একে 7। তো এর দুইটি মৌলিক সংখ্যা সর্বদা সমমৌলিক হবে, দুইটি মৌলিক সংখ্যা কিন্তু সর্বদা সমমৌলিক হয়। এছাড়া একটি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা হলে সমমৌলিক হতে পারে, একটা যৌগিক আর একটা মৌলিক হলে সমমৌলিক হতে পারে, দুইটি যৌগিক সংখ্যাও সমমৌলিক হতে পারে। 8 এবং 9 দুইটি জোড় সংখ্যা হলে তাদের মধ্যে সাধারণ উৎপাদক 2 থাকবে, ফলে সমমৌলিক হবে না। দুইটা জোড় সংখ্যা যদি হয় তাহলে সমমৌলিক হবে না, ঠিক আছে। অতএব 10 কিউ এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। 10 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, মানে 10 কিউ এর পি স্কয়ার বাই কিউ এটা কি সমান নয়। অতএব 10√10 এর মান পি বাই কিউ এর আকারে কোনো সংখ্যা হতে পারে না, কারণ এটা হওয়া সম্ভবই নয়। আর কখনো ভগ্নাংশ, যেটা অমূলদ সংখ্যা, কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। √10 নট ইকুয়াল পি বাই কিউ, পি বাই কিউ রয়েছে। অতএব √10 হচ্ছে অমূলদ সংখ্যা, এটা কখনো মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা তোমাদের কয়েকটা বৈশিষ্ট্য বুঝিয়ে দিলাম, আর একবার একটু বলি লাস্টের দিকে। মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটা অখণ্ডন সংখ্যা মানে অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য থাকতে পারে, এবং যেটা অমূলদ সংখ্যা থাকবে না। অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা যদি চেনো তাহলে চিনতে পারবো। মূলদ সংখ্যাটা বলি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। মূলদের বিষয়টা শোনো, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। যেটা পূর্ণবর্গ রয়েছে, যেমন 9 এর পূর্ণবর্গ কত আছে, 3 এর মাত্রা স্কয়ার দিলে এটা পূর্ণবর্গ হলে সেটা মূলদ সংখ্যা। আর যদি কখনো হচ্ছে পৌনঃপুনিক রূপে, মন কর 3.9 এর মাত্রা পৌনঃপুনিক, 2 এর মাত্রা পৌনঃপুনিক যদি থাকে, এরকম পৌনঃপুনিক থাকতে সেটা মূলদ, আর বাকিগুলো সব অমূলদ সংখ্যা। তার মানে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অমূলদ। যেটাকে পূর্ণবর্গ হয় না, অমূলদ। তারপর পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায় না, অমূলদ। ক্লিয়ার? যেটা বর্গমূল করা যায় না সেটা হচ্ছে অমূলদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।